12 দিন হয়েছে আমাদের অন্তর্বর্তী সরকার পরিবর্তন হয়েছে। তো ডক্টর ইউনূসের হাতে বা তারই উপদেষ্টা পরিষদ সম্পর্কে যতগুলো তথ্য এই মুহূর্তে দুদকে জমা পড়েছে, রেকর্ড হয়েছে। তা আমরা যখন দুদকে এই ইউনূস সরকার বা তার উপদেষ্টাদের বিরুদ্ধে যখন এই অভিযোগ দেখলাম, তখন আমাদের অনেকের কাছে মনে হলো যে আসলে এটা কি সত্য নাকি জাস্ট একটা রিউমার সরকার পরিবর্তনের পর। কিন্তু যারা মনে করছেন যে না ভাই এগুলো রিউমার, তাদের জন্য আজকের এই ভিডিওটা দিচ্ছি। ডক্টর ইউনূসের যে সিদ্ধান্তগুলো নেওয়া হতো, যেমন ধরেন তার যে 666 কোটি টাকা মাফ হলো, তার গ্রামীণের নামে লাইসেন্স নেওয়া হলো আদম ব্যবসার, আরো বিভিন্ন ধরনের, ইভেন এই যে বাংলাদেশের যে বড় বড় প্রজেক্টগুলো আছে বা বড় বড় সিদ্ধান্তগুলো হতো, সেগুলো কি তিনি ক্যাবিনেটে করতেন? বাংলাদেশের রাষ্ট্রীয় সিস্টেম অনুযায়ী যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা একটা সরকার যখন ক্ষমতায় থাকে একনেক বা মন্ত্রিসভায় গৃহীত হয়, অথবা ক্যাবিনেটের মধ্যে আলাপ আলোচনা, যাচাই বাছাই, ভালো মন্দ সবকিছু নির্ধারণ করে তারপর প্রজেক্টটা হাতে নেওয়া হয়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কিভাবে সিদ্ধান্তগুলো নিতেন? কেন উপদেষ্টাদের বিরুদ্ধে শত না হাজার কোটি টাকার অভিযোগ? কয়েকজন তো কামাইও ফেলছে। আসুন দেখি। ডক্টর ইউনূস সরকারের বড় বড় সিদ্ধান্তগুলো ক্যাবিনেটে নেওয়া হতো না। কোথায় নেওয়া হতো? ক্যাবিনেটের বাইরে। আর এই তথ্য কে দিয়েছেন? এই বিস্ফোরক তথ্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন, যিনি প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তিনি যখন বিষয়গুলো নিয়ে নানান কথাবার্তা বললেন, তখন জুলাই যোদ্ধারা বা যারা বিভিন্ন ধরনের ঘটনার সাথে কানেক্টেড, তারা রাতারাতি তাকে সরানোর কথা বললেন আওয়ামী লীগ ইস্যুতে একটা মন্তব্যের পর। এরপরে তিনি নৌ মন্ত্রণালয়ের যে দায়িত্ব সম্ভবত ওইটা পালন করেছেন। তো আমাদের এই শাখাওয়াত হোসেন তিনি বলছেন যে ডক্টর ইউনূস সরকারের ক্যাবিনেটে বা ইউনূসের পছন্দের বাহিরে কেউ যদি কথা বলতো, সেখানে যারা প্রভাবশালী ছিল, ভিন্নমত যদি কেউ পোষণ করত, তাহলে তাদের মতামত সাধারণ ছোটখাটো বিষয়ে সীমাবদ্ধ রাখা হতো। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছাড়ার পর একটি বেসরকারি টেলিভিশনকে এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন শাখাওয়াত হোসেন। তিনি বলছেন, আমরা যারা দ্বিমত করেছি এই সরকারের সিদ্ধান্ত গ্রহণের বেলায়, সেগুলো ছোটখাটো বিষয় ছিল, যেমন সূচিবাদ দেওয়া ইত্যাদি। দুর্ভাগ্যজনকভাবে বড় সিদ্ধান্তগুলো ক্যাবিনেটে নেওয়া হতো না, এগুলো ক্যাবিনেটের বাইরে আলোচনা হতো। সব সরকারেরই একটি কিচেন ক্যাবিনেট থাকে, এমন মন্তব্য তিনি শুনেছেন। তবে সেখানে কারা ছিলেন তিনি জানেন না। অর্থাৎ তিনি বলছেন যে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে আমি সেখানে ছিলাম না, তার মন্তব্য। এখন প্রশ্ন হচ্ছে, কাদেরকে নিয়ে ডক্টর ইউনূস এই বড় বড় সিদ্ধান্তগুলো নিত? যেমন ধরেন চট্টগ্রাম বন্দর দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত ছিল, আরো এরকম মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বেশ কিছু সিদ্ধান্ত ছিল। ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তগুলো কারা নিত? এখন তো প্রশ্ন আসতেছে যে তাহলে যে বড় বড় পদ, পদবি, পোস্টিং বা বিভিন্ন বিষয়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অস্ত্র কিনা চুক্তি, এরকম অনেক কিছু সিদ্ধান্ত ইউনূস সরকার নিয়েছিল, তাহলে এগুলো কারা করত? তার বক্তব্য হচ্ছে, হয়তো ওই মনোভাবের লোক আমি ছিলাম না, তারা ধরে নিয়েছে আমি তাদের সঙ্গে একমত হতে পারবো না। যারা এসব করেছে তারা পরিচিত, আমি শুধু নাম শুনেছি, তারা আমার সহকর্মী ছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে, ইউনূস সরকারের আমলে 18 মাস যাবত এই যে বড় বড় উন্নয়ন প্রজেক্ট বা বিভিন্ন বিষয় যেগুলো আমরা কথা বলি, তো সেই বিষয়গুলোতে আসলে কারা সিদ্ধান্ত নিত? রাজনৈতিক দল, বিশেষ কোনো গোষ্ঠী, বিদেশ থেকে কোনো চাপ, অথবা সরকারের ভেতরে 18 মাসে রাষ্ট্রকে ঘোকলা করার জন্য যেই সিস্টেম তৈরি করা হয়েছিল? তিতামিডা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। ভাবা যায় অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এক সময় আওয়ামী লীগের রোষানলে ছিল, কিন্তু গত 18 মাস যখন তিনি সরকার চালানের, কম বেশি তার যে নিজস্ব দল এনসিপি, মানে তিনি যেটা স্রষ্টা, বা আরো অন্যান্য দলগুলা সবার সাথে একটা কনফ্লিক্টে চলে গেল। তো সর্বশেষ তার বিদায় বা নির্বাচন, এ নিয়ে নানান প্রশ্ন আছে। কিন্তু এই মুহূর্তে ডক্টর ইউনূসের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে একটা মামলার ঘোষণা সামনে এসেছে। কার এত বড় সাহস? আসুন দেখি। বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, যখন লীগ আছে তখনই আমরা আওয়ামী লীগ ভাবি, কিন্তু আওয়ামী লীগের জন্ম কিন্তু মুসলিম লীগ থেকেই, তাই না? এটা আমরা কম বেশি জানি, যেটা মোটামুটি প্রায় বিলুপ্তির পথে। তবে নতুন করে আলোচনায় এই মুসলিম লীগ, কারণ বাংলাদেশ মুসলিম লীগের যিনি সভাপতি আছেন, তিনি আবার সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। ওনার নাম হচ্ছে
মহসিন রশিদ, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন। যেহেতু তিনি নিজেই একজন আইনজীবী, সুতরাং আইনের ফাঁকফোকরটা অথবা এত বড় একটা মামলার অভিযোগ তার বিরুদ্ধে বা যে ক্রাইটেরিয়াতে মামলা করবেন নিশ্চয়ই বুঝে শুনে যুক্তি তর্ক এভিডেন্স এই সব কিছুকে মাথায় রেখে নিশ্চয়ই এই মামলাটির ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন যে ডক্টর ইউনূসের কর্মকাণ্ড কেবল সংবিধানকে লঙ্ঘন করেনি, বরং তা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। বর্তমান সরকার অর্থাৎ বিএনপির এই সরকার যদি এই বিষয়ে পদক্ষেপ না নেয় তিনি নিজেই আইনগত ব্যবস্থা নেবেন। তবে আমার মনে হয় না যে বিএনপি সরকার এই ধরনের কোনো বোকামি করবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করবে। কারণ এখানে জুলাই যুদ্ধ, জুলাই অভ্যুত্থান, 21, 24, তারপর হচ্ছে জুলাই আগস্ট, বিভিন্ন ক্রাইটেরিয়া সেক্টরগুলো এখানে কানেক্টেড আছে। সো ইটস ভেরি ডিফিকাল্ট টু টেক এ ডিসিশন এরকম টাইপের। গতকালকে সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল মানচিত্রে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দিয়েছেন। অর্থাৎ মঞ্জুরুল আলম পান্না, যিনি ডক্টর ইউনূস সরকারের আমলে দীর্ঘদিন কারাবন্দী ছিলেন, তো তিনি বের হয়ে এই সরকারের বা কারাগারের অভ্যন্তরে বা তার উপর যে ঘটনাগুলো ঘটেছে একে একে কথা বলছেন। এর মাঝখানে ওইখানে তিনি একটা প্রোগ্রাম চালান, সেই প্রোগ্রামে এসে আপনার এই মোহাম্মদ মহসিন যিনি আছেন, মহসিন রশিদ, তিনি এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদ শূন্য হওয়ার পরপরই রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিক পদ যেখানে অধিষ্ঠিত ব্যক্তি ছিলেন, সেই রাষ্ট্রপতির সাথে যথাযথ যোগাযোগ না রাখা, নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা এটা গুরুতর লঙ্ঘন। তার ভাষায় এটি শুধু সংবিধান লঙ্ঘন নয়, ইটস ট্রিজন। তার অভিযোগ, রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেওয়া হয়নি, তাকে ভয়ভীতি দেখিয়ে মানসিকভাবে চাপে রাখা হয়েছে। রাষ্ট্রপতি সহযোগিতা না করলে রাষ্ট্রে অচলাবস্থা সৃষ্টি হতে পারত। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতি, তাকে যথাযথ সম্মান না দেখানো রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ করার শামিল। অর্থাৎ সাম্প্রতিক সময়ে তিনি আপনার রাষ্ট্রপতির যে বক্তব্যগুলো গণমাধ্যমে আসতেছে সেখান থেকেও কিছুটা বক্তব্য কোট করেছেন। তার দাবি, একজন সাবেক উপদেষ্টা রাষ্ট্রপতিকে চোর আখ্যা দিয়েছিলেন, যার হাতে শপথ নেওয়া হয়েছে তাকেই চোর বলা হয়েছে। প্রেস উইং অপসারণ, অর্থাৎ রাষ্ট্রপতির প্রেস উইং ছিল না, বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টাকে তিনি রাষ্ট্রীয় শিষ্টাচার বিরোধী কর্মকাণ্ড হিসাবে উল্লেখ করেন। আর এইসব ঘটনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পৃক্ততা বা নীরব সমর্থন ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি বা কমিশন গঠনের দাবিও তিনি জানিয়েছেন। এবং ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও তদন্তের আহ্বান জানিয়েছেন এই মুসলিম লীগের সভাপতি। তিনি বলেন, রাষ্ট্র কোনো খেলার বিষয় নয়, রাষ্ট্রের ক্ষতি হয়েছে কিনা তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করা প্রয়োজন। অর্থাৎ বিএনপি যদি কোনো